দুঃখ, এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৬৬ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে একটাই ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। উন্মেষ আমাদেরকে শনিবারের যে ঘটনাটা উপহার দিয়েছিল তার সাথেই এই ঘটনা পাঠিয়েছিল। তবে এই ঘটনা একটু বড় হওয়ায় আমি ওই এপিসোডে এই ঘটনা পড়ে শোনাইনি, কেননা এই ঘটনা অন্য কোনো ঘটনার সাথে শোনালে এই ঘটনার মজাই চলে যাবে। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৬৬ নম্বর এপিসোডের ঘটনায়। উন্মেষ প্রত্যেকবারের মতো এই ঘটনার স্থান, কাল, পাত্রদের নাম বদলে দিয়েছে। উত্তরবঙ্গের ছোট্ট মফস্বল শহর দেবীপুর, শহর বলা ঠিক না, বড়জোর আধা গ্রাম। সন্ধে নামলেই রাস্তা ফাঁকা হয়ে যায়। লোডশেডিং এখানে নতুন কিছু না, কেননা এই ঘটনা অনেক বছর আগেকার। সময়কাল মনে নেই, কিন্তু সন্ধ্যের পর কুয়াশা নামলে মনে হয় এই আধা গ্রামটাকে কেউ যেন সাদা কাপড়ে ঢেকে দিয়েছে। এই গ্রামের মাঝখানেই মুখার্জি বাড়ি। দোতলা, লালচে রং, সামনের উঠোনে একটা পুরনো আম গাছ। এক ঝলক দেখলেই মনে হয় একেবারে আঁকা একটা ক্যানভাসের ছবি। এই বাড়ির দুই ছেলে সৌম্য এবং অরিন্দম, দুজনের মধ্যে বয়সের ফারাক প্রায় 8 বছরের। সৌম্য ছিল গম্ভীর, সংসারী, পড়াশোনায় ভালো। অরিন্দম উল্টো, চুপচাপ, কিন্তু চোখে সবসময় এক অদ্ভুত অস্থিরতা। এই ঘটনায় আরেকজনের নাম আমরা শুনতে পাব, যার নাম মধুমিতা। এই ঘটনা আসলে এই মধুমিতার। মধুমিতা দেবীপুরে এসেছিল কলেজে পড়তে। বাড়ি পাশের জেলায়। বাবা মারা গেছেন বহুদিন আগে। মা সংসার চালাতে গিয়ে ঋণে ডুবে গিয়েছিলেন। সৌম্যর সঙ্গে বিয়েটা প্রেমের ছিল না, ছিল দেনার বিয়ে। কারণটা বলি, মুখার্জি বাড়ি তখন শহরের সবচেয়ে পুরনো ব্যবসায়ী পরিবারগুলোর একটি। মধুমিতার মায়ের ধার করা টাকা, সুদের বোঝা সব মিলিয়ে একটা শর্তে রাজি হয়েছিল পরিবার। মেয়েকে বিয়ে দিলে ধার মকুব। মধুমিতা সব জানত, কিন্তু চুপ করেছিল। অরিন্দমকে সে প্রথম দেখেছিল কলেজের লাইব্রেরিতে। একই টেবিলে বসে পড়াশোনা করতে করতে গল্প, ধীরে ধীরে হাত ধরা, তারপর প্রেম। কিন্তু অরিন্দম তখনও ছাত্র, চাকরি নেই, অবস্থান নেই। মুখার্জি বাড়ির কেউ জানতই না এই সম্পর্কের কথা, শুধু তারা দুজনেই জানত। আর জানত ভাগ্য, এই প্রেমটা বেশি দিন টিকবে না। যখন মধুমিতার বিয়ে সৌম্যর সাথে ঠিক হলো, অরিন্দম কিচ্ছু বলেনি, বলতে পারেনি। বিয়ের দিন সে শুধু দূর থেকে দেখেছিল লাল বেনারসি, সিঁদুর আর একটা মুখে বেদনা মেশানো হাসি। তবে সেই হাসিটার মানে কেউ বুঝতে পারেনি সেই দিন। বিয়ের পর মধুমিতা আর অরিন্দম এক বাড়িতে, কিন্তু আলাদা দুনিয়ায়। সৌম্য ভালো মানুষ ছিল, কিন্তু ভালো স্বামী হতে পারেনি। শরীরী সম্পর্কে সে দুর্বল ছিল। ডাক্তার, ওষুধ সব চেষ্টাই করেছিল, কিন্তু কাজ হয়নি। মধুমিতা চুপ করে সব সহ্য করত। রাতে ঘুম না আসলে সে জানলার ধারে গিয়ে দাঁড়াতো। নিচে উঠোন অন্ধকার। কখনো কখনো সে দেখতে পেত অরিন্দম উঠোনে পায়চারি করছে আর সিগারেট খাচ্ছে। একদিন হঠাৎ করে অরিন্দম মধুমিতাকে বলে, চল এখান থেকে চলে যাই। মধুমিতা জানত এটা ভুল, তবু সে রাজি হয়েছিল। এক রাতেই তারা দুজনে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। দেবীপুর থেকে বহু দূরে এক ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। মন্দিরে বিয়ে করে, নতুন জীবন শুরু করে তারা। কিন্তু তাদের জীবনে সুখ আসে না। অরিন্দম মধুমিতাকে ভালোবাসত, কিন্তু সেখানে সেই একই সমস্যা, শারীরিক অক্ষমতা। তারপরে এলো হতাশা, নিজের ওপর রাগ। সব মিলিয়ে অরিন্দম ক্রমশ বদলে যাচ্ছিল। আর ঠিক তখনই এক গোপন সত্য ধীরে ধীরে সামনে এলো। একদিন সন্ধেবেলায় অরিন্দম মধুমিতাকে না জানিয়ে বাড়িতে এসে দেখে মধুমিতা এক পর পুরুষের সাথে শারীরিকভাবে লিপ্ত অবস্থায় রয়েছে। কিন্তু সে কোনো রকম প্রতিবাদ করেনি, চিৎকার করেনি, কোনো প্রশ্ন করেনি, কেবল দাঁড়িয়ে দেখেছিল সেই দৃশ্য। সেই রাতেই এই ঘটনার দিক বদলায়। সেই রাতের পর অরিন্দম আর আগের মতো থাকে না। মধুমিতাও প্রথমে বুঝতে পারেনি যে অরিন্দম সব দেখে ফেলেছে। পরদিন সকালে অরিন্দম স্বাভাবিকই ছিল,
চা বানিয়েছিল, খোঁজ নিয়েছিল ঘুম ঠিকঠাক হয়েছে কিনা, তারপর আলতো আদর যেরকম সে প্রত্যেক দিনই করে। এই স্বাভাবিক আচরণটাই ছিল ভয়ের। অরিন্দমকে একটা কথা কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই পর পুরুষের সাথে মধুমিতার শারীরিক সম্পর্ক, কোনো জড়তা নেই, লজ্জা নেই। লোকটাকে সে তখনও জানত না, জানার প্রয়োজনও বোধ করেনি। ওই মুহূর্তে তার মাথার ভেতর একটাই শব্দ প্রতিধ্বনিত হয়েছিল, আমি অযোগ্য। এরপর কয়েক সপ্তাহ অরিন্দম চুপচাপ থাকে। সে মধুমিতার সাথে ভালোভাবেই মেশে, রাতে বাইরে একটু বেশি সময় ধরেই থাকত। হঠাৎ মধুমিতার দিকে তাকিয়ে মাঝে মাঝে দীর্ঘক্ষণ চুপ করে থাকত। মনে মনে হয়তো সে কিছু ফন্দি আঁটছিল। এক সন্ধ্যায় অরিন্দম মধুমিতাকে বলল, কাল শহরের বাইরে যাব, একজন পুরনো বন্ধু এসেছে, একটা কাজের জন্য ডাকছে, রাতে খেয়ে ফিরবো, তাই একটু দেরি হবে। মধুমিতা মাথা নাড়ল। সে জিজ্ঞাসাও করল না যে কে, কত রাতে সে ফিরবে। তবে অরিন্দম সেই দিন কোনো বন্ধুর সাথে দেখা করতে নয়, গেছিল তার পরিচিত একজন লোকের কাছ থেকে বিষ কিনতে। মধুমিতা দেশি মুরগির মাংস খেতে খুব ভালোবাসত। সেই দিন অরিন্দম তার জন্যে দেশি মুরগি রান্না করে। খেতে খেতে দুজন একে অপরের সাথে কথা বলছিল না। মধুমিতা প্রাণ ভরে খাচ্ছিল। মাংসের হাড়গুলো এমনভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল যেন বহুদিন খেতে পায়নি। হঠাৎ অরিন্দম মধুমিতাকে বলে, তোমাকে আমি সুখ দিতে পারলাম না। মধুমিতা হেসেছিল আর বলেছিল, আমি যেটুকু পেয়েছি যথেষ্ট। মধুমিতার পেট ভরে যাওয়ায় সে তার বাটি থেকে একটা মাংসের টুকরো অরিন্দমের পাতে তুলে দেয়। অরিন্দম সেই মাংসের টুকরোটা মধুমিতাকে জল আনতে বলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মধুমিতার খাওয়া হয়ে গিয়েছিল। সে হাত ধুয়ে যখন ঘরে আসে, সে ধপ করে টেবিলটা ধরে ফেলে। তার মাথা ঘুরছে, তার প্রচন্ড বুক জ্বালা করছে। দেখতে দেখতে সন্ধে হয়ে আসে। অরিন্দম মধুমিতাকে বলে, ডাক্তারের কাছে চলো তাড়াতাড়ি, তোমার কি হলো? মধুমিতা তাকে থামিয়ে বলল, না না, হয়তো একটু বেশি খেয়ে ফেলেছি, একটু অ্যাসিডিটির ওষুধ খেয়ে চুপচাপ শোবো। মধুমিতাকে অরিন্দম অ্যাসিডিটির ওষুধ দিয়ে দেয় আর মধুমিতা ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের মধ্যেও সে যন্ত্রণায় মাঝে মাঝে এপাশ ওপাশ করছিল। রাত 10:45 নাগাদ মধুমিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অরিন্দম বারান্দায় বসেছিল দীর্ঘক্ষণ, অপেক্ষা করছিল মধুমিতার প্রাণ কতক্ষণে বেরোবে। এক ফোঁটাও চোখের জল তার আসেনি, কোনো আতঙ্কও নেই তার মনে। শুধু একটা কথা তার মনে পড়ছিল, ও আমাকে ঠকিয়েছে। মাঝরাতে অরিন্দম মধুমিতার লাশ একটা কার্পেটে মুড়ে কোনো রকমে তার গাড়িতে নিয়ে গিয়ে তোলে। ভাড়া বাড়ি থেকে কিছুটা দূরে একটা পরিত্যক্ত পানা পুকুর। অনেক বছর ধরেই সেই পুকুর ব্যবহার হয় না। এই পুকুরে আগে এক মহিলা ডুবে মরেছিল। অরিন্দম এই ঘটনা জানত, সেই জন্যই এই পুকুরের ধারে পাশে কেউ আসে না। কার্পেটে মোড়ানো মধুমিতার লাশ অরিন্দম অনেক দূর ঠেলে দিয়েছিল সেই পানা পুকুরের জলে। কেউ দেখেনি। সে এমনই ব্যবস্থা করেছিল যে সেই লাশ পুকুরের জলে ডুবে যায়। পুকুরের জলে কিছুক্ষণ কম্পন, তারপর সব শান্ত। দুদিন পর অরিন্দম দেবীপুরে ফিরে আসে। বাড়িতে ঢুকে এমন ভাব করেছিল যেন কিচ্ছু হয়নি। বাড়িতে সবাই অবাক। মা জিজ্ঞাসা করল, মধুমিতা কোথায়? জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক, কেননা দুজনে একদিনে এক সময় থেকেই নিরুদ্দেশ। অরিন্দম দীর্ঘশ্বাস ফেলেছিল আর বলেছিল পালিয়ে গেছে। তারপর শুরু করেছিল তার বানানো গল্প। সে বলেছিল, বৌদি অন্য একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, আমার কাছে সাহায্য চেয়েছিল। আমি শুধু ওকে এখান থেকে পালাতে সাহায্য করেছি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু এরকম একটা মেয়ের সাথে দাদা কিভাবে থাকতো? সৌম্য চুপ করে সব কথা শুনেছিল ভাইয়ের। সে তার স্ত্রীকে কখনো বুঝতেই পারেনি। সেই লজ্জাই হয়তো তার মুখ খুলতে বাধা সৃষ্টি করছিল। কিছুদিন পরে গ্রামের লোকেরা বলতে থাকে, ভালো হয়েছে মেয়েটা চলে গেছে, চরিত্রের ঠিক নেই, নিচু জাতের মেয়ের সাথে কখনো বিয়ে দেয়। অরিন্দম কারোর চোখে অপরাধী হলই না, বরং সে সবার থেকে সহানুভূতি পেয়েছিল।
বছর ঘুরতে না ঘুরতেই দু ভাইয়ের একসাথে বিয়ে দিল বাড়ির লোকেরা। সবাই ভেবেছিল তারা দুজন সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু ভাগ্যে হয়তো অন্য কিছুই লেখা ছিল। প্রথম অস্বস্তি অরিন্দম টের পায় এক রাতে। তার ঘুমটা ভেঙে যায়। ঘরের ভেতরে একটা অদ্ভুত গন্ধ, পচা জল আর কচুরিপানার গন্ধ মনে হচ্ছে। ভেবেছিল স্বপ্ন, কিন্তু জানলার সামনে গিয়ে এসে একটা সিগারেট ধরায়। হঠাৎ তার পায়ে কেমন একটা ভেজা জিনিসের স্পর্শ অনুভব করে সে। জল নাকি? সে লাইট জ্বালিয়ে দেখে কেউ যেন ভেজা পায়ে সেই জানলার সামনে থেকে তার খাট অবধি হেঁটে গেছে। পরের দিন তার নতুন স্ত্রী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, কোনো কারণ ছাড়াই। ডাক্তার কিছু ধরতেই পারেনি। রাতে সে বলেছিল, ঘুমের মধ্যে আমি কাউকে আমার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছি, সে কোনো কথা বলে না। ডাক্তার বলে, সে তো স্বপ্ন, তার জন্য কি তোমার শরীর খারাপ হবে? অরিন্দমের বউয়ের নাম তনুশ্রী। বিয়েটা পরিবারই ঠিক করেছিল। তনুশ্রী শান্ত স্বভাবের মেয়ে, কম কথা বলে, কিন্তু বিয়ের মাস তিনেক পর থেকেই তার চোখের নিচে কালি জমতে শুরু করে। কেমন যেন অসুস্থ হতে থাকে সে। এক রাতে অরিন্দম প্রথমবার ঠিক বুঝতে পারে এটা কোনো অসুখ নয়, এ অন্য কিছু। শীতের রাত, ডিসেম্বরের শেষ দিক। হঠাৎ ভোর রাতে অরিন্দমের ঘুমটা ভেঙে যায়। তার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কিন্তু কম্বলের ভেতরেও তার যেন হাড় কেঁপে যাচ্ছে। ঘরের ভেতরে একটা পায়ের শব্দ, মনে হলো কেউ যেন ভেজা পায়ে হাঁটছে। অরিন্দম উঠে বসে। ঘর অন্ধকার, তনুশ্রী ঘুমোচ্ছে। আলো জ্বালতেই সে দেখে আবার তার ঘরের মেঝেতে ভেজা পায়ের ছাপ। সেই ছাপ জানলা থেকে শুরু হয়ে ধীরে ধীরে বিছানার পাশে এসে শেষ হয়েছে। অরিন্দমের বুক ধকধক করে ওঠে, কারণ তনুশ্রী তো ভিজে পায়ে বিছানায় ওঠেনি, আর সেও নয়। তাহলে এই পায়ের ছাপ কার? অরিন্দম নিজের মনেই কথা বলতে থাকে, কার পায়ের ছাপ? খালি পায়ে কে হেঁটেছে? তারপর আবার অল্প অল্প কাদা। কি হচ্ছে আমার সাথে? তনুশ্রী ঘুম ভেঙে উঠে অরিন্দমকে বলে, তুমি কার সাথে কথা বলছো? অরিন্দম যেন ভয়ে জমে গিয়েছিল। সে বলে, কারুর সাথে না, তুমি ঘুমাও ঘুমাও। তনুশ্রী ঝুঁকে পড়ে মেঝের দিকে দেখতে চায়, কিন্তু অরিন্দম তাকে সেই দিকে তাকাতে দেয় না। তবে একটা গন্ধ তার নাকে আসে, পচা জল আর কচুরিপানার। এরপর থেকে তনুশ্রীর ঘুমের সমস্যা শুরু হয়। সে প্রায় রাতে উঠে বসে পড়ত, চোখ খোলা, তাকিয়ে থাকত ঘরের সিলিংয়ের দিকে। এক রাতে অরিন্দম লক্ষ্য করল তনুশ্রী বিড়বিড় করে কার সাথে কথা বলছে। সে বলছে, আমি দোষ করিনি, আমি জানতাম না। অরিন্দম কাঁপতে কাঁপতে তনুশ্রীকে একটা ঝটকা মেরে জিজ্ঞাসা করে, এই তুমি কার সাথে কথা বলছো? তনুশ্রী ধীরে ধীরে তার দিকে মাথা ঘোরায়। চোখ দুটো অদ্ভুত রকম লাল। ও অরিন্দমকে বলে, কে দাঁড়িয়ে থাকে তোমার দরজার পাশে? ওই যে। অরিন্দম ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। সেখানে কিচ্ছু নেই। তবু তার মনে হয় ঘরের তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। অরিন্দম ভাবে যে তনুশ্রীর অসুখ কোনো শারীরিক সমস্যা নয়, মানসিক। তনুশ্রীকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। তনুশ্রী একদিন হাসপাতালে থাকাকালীন অরিন্দমকে হঠাৎ একটা অদ্ভুতভাবে প্রশ্ন করে। সে বলে, ও আমাকে জিজ্ঞাসা করে যে ও আমায় কেন মারল, বলো। অরিন্দম ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে থাকে। অরিন্দম বাড়িতে একা। রাতে সে স্বপ্ন দেখে সে দাঁড়িয়ে আছে একটা পুকুরের পাশে, কাদা ভর্তি জল। হঠাৎ জলের নিচ থেকে একটা হাত উঠে আসে। হাতটা তার পায়ের গোড়ালি চেপে ধরে। মুখটা দেখা যায় না, কিন্তু গলা একেবারে পরিচিত। সে বলে, আমাকে কেন মারলি? আমি তো তোরই ছিলাম, মারলি কেন আমায়? অরিন্দম ভয় ঘুম থেকে উঠে ছটফট করতে থাকে। সে দেখে তার বিছানা ভেজা, ঘামে নয় জলে। অরিন্দম বুঝতে পারে যেসব ঘটনা তার সাথে ঘটছে সবকিছু কাকতালীয় নয়। এই প্রথম তার মধুমিতার কথা মনে পড়ে। মধুমিতা কি মারা যায়নি, নাকি তার প্রেতাত্মা তাকে তাড়া করছে?
তারপরেই সে ভাবে ভূত বলে কিছু হয় নাকি, প্রেতাত্মা বলে কিছু নেই। সে মনে করতে থাকে তার অপরাধ বোধ তাকে পাগল করে দিচ্ছে। এদিকে তনুশ্রীর শরীর দিনে দিনে দুর্বল হতে থাকে। তার খাওয়া কমে যায়। রাত হলেই তার প্রবল জ্বর আসে। হাসপাতালে বহুদিন রাখার পর সে যখন ছুটি পেয়ে বাড়িতে আসে, একদিন রাতে সে হঠাৎ উঠে বলে, আমি ওই পুকুরে যাব না, ওখানেই তো ও পড়ে আছে, তুমি তো সব জানো। অরিন্দম চিৎকার করে ওঠে, চুপ করো, চুপ করো। তনুশ্রী ভয় পেয়ে তাকিয়ে থাকে তার দিকে। তারপর বলে, আমি তো জানি না কোন পুকুর, সে পুকুর কোথায়? অরিন্দম বুঝে যায় যে কিছু ফাঁস হয়ে গেছে। অরিন্দম এরপর থেকে সারা রাত না ঘুমিয়ে কাটায়। নিশুতি রাতে সামান্য শব্দেও তার ঘুম ভেঙে যায়। ঘরের কোণের দিকে তাকালে মনে হয় কেউ যেন সেখানে দাঁড়িয়ে রয়েছে। তনুশ্রীর অবস্থা আরো খারাপ হতে থাকে। দিনের পর দিন সে আরো দুর্বল হয়ে যায়। খাবার গিলতে পারে না। রাতে বিড়বিড় করে কথা বলে। একদিন ভোর রাতের দিকে এসে অরিন্দমকে ডেকে বলে, চলো, ওখানে যেতে হবে তো। অরিন্দম চোখ মেলে তাকায় আর বলে, কোথায়? তনুশ্রী জানলার বাইরে তাকিয়ে খুব আস্তে বলে, জলের কাছে, ওখানে তো কেউ যায় না, তাই না? অদ্ভুত ঘটনা ঘটে ঠিক তার পরের দিন। তনুশ্রী নিখোঁজ হয়ে যায়। সারা বাড়িতে খোঁজ পড়ে যায়। অরিন্দম পাগলের মতো খুঁজতে শুরু করে। গ্রামের লোকেদের মধ্যে কেউ কেউ বলে ভোরবেলা নাকি তনুশ্রীকে এই বাড়ি থেকে বেরোতে দেখা গেছে। অরিন্দম প্রচন্ড ভয় পেয়ে যায়। অরিন্দম তার গাড়ি বার করে। সে নিজেও জানে না কোথায় যাবে, কিন্তু তার মন তাকে রাস্তা ছিনিয়ে নিয়ে যাচ্ছিল একটা বিশেষ জায়গায়। সেই পানা পুকুরের কাছে পৌঁছাতে রাত হয়ে যায়। জায়গাটা নিস্তব্ধ। অরিন্দম যা ভেবেছিল ঠিক তাই। তনুশ্রী সেই পুকুরের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। তনুশ্রী অরিন্দমের দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি এসেছো? অরিন্দম ভয় কাঁপতে কাঁপতে বলে, তনুশ্রী, চলো বাড়ি যাই। তনুশ্রী মাথা নাড়ে, বলে, না, ও চায় না আমি বাড়ি যাই। অরিন্দম জিজ্ঞাসা করে, কে কে চায় না? এই প্রশ্নের উত্তর তনুশ্রী দেয় না। সে শুধু আস্তে আস্তে অরিন্দমকে বলে, এখানেই তো ওকে রেখে গেছিলে, তাই না? অরিন্দম চিৎকার করে বলে, চুপ করো, চুপ করো, বাড়ি চলো। ঠিক সেই সময় পুকুরের জলে মৃদু কম্পন দেখা যায়। তনুশ্রী হঠাৎ জ্ঞান হারিয়ে পুকুরে পড়ে যায়। অরিন্দম কোনো রকমে তাকে পাড়ে তুলে আনে। তারপর গাড়িতে তুলে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলে যে তনুশ্রীর শরীরে অনেক আঘাতের চিহ্ন। হাসপাতাল থেকে বাড়ি ফিরতে বেশ কটা দিন লেগে যায়। হাসপাতাল থেকে ফেরার পর অরিন্দমের নিজের শরীরেই অদ্ভুত পরিবর্তন শুরু হয়। হঠাৎ একদিন তার কবজিতে সে একটা নীলচে দাগ দেখতে পায়, কারোর শক্ত আঙুলে চেপে ধরার চিহ্ন। সে চেষ্টা করলো মনে করার যে কোনো কিছুর চাপের ফলে কি হয়েছে এই দাগ, হয়তো ঘুমের মধ্যেই কোনো কিছুর চাপে। কিন্তু এরকমই দাগ একদিন সে তার ঘাড়ে দেখতে পায়, তারপরের দিন পিঠে, কখনো গায়ে হালকা আঁচড়, কখনো গভীর। সব দাগই এমন জায়গায় যে তার হাত পৌঁছায় না। এক রাতে অরিন্দম ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিল। এমনিতেই তার ঘুম হতো না। সে অনুভব করলো যে বিছানায় তার পাশে কেউ শুয়ে আছে। সে ভাবল নিশ্চয়ই তনুশ্রী হবে। সে দেখতে পেল বিছানার পাশের অংশটা কিছুটা দেবে, কিন্তু সেখানে তনুশ্রী নেই। হঠাৎ একটা ফিস ফিসানির শব্দ ভেসে আসে তার কানে। জলটা খুব ঠান্ডা ছিল, আমি তোমায় ডাকছিলাম, কিন্তু তুমি ফিরেও তাকালে না। অরিন্দম চিৎকার করে ওঠে, কিন্তু তার ঘরে কেউ নেই। সে তনুশ্রীর খোঁজ করতে গিয়ে দেখে তনুশ্রী মাটিতে শুয়ে আছে। সে কি খাট থেকে পড়ে গেছে? এক পর্যায়ে গিয়ে অরিন্দমকে এক তান্ত্রিকের সাহায্য নিতে হয়। সেই তান্ত্রিক বাবাজি বেশ নাম করা। তনুশ্রীর পরিবার আপত্তি করলেও অরিন্দম সেই তান্ত্রিক বাবাজির সাথে দেখা করে তাকে বাড়িতে নিয়ে আসে। সেই তান্ত্রিক বাবাজি এসে তনুশ্রীকে দেখে বলে, কোনো এক প্রেতাত্মা ওর শরীরে ঢোকার চেষ্টা করছে। সেই প্রেতাত্মা পুকুরে ডুবে মরেছে।
অরিন্দম ঘামতে থাকে। তারপর সেই তান্ত্রিক বাবাজি অরিন্দমের দিকে তাকিয়ে বলে, বাবা, যতদিন তুই স্বীকার করবি না কেউ বাঁচবে না। অরিন্দম ঘামতে থাকে। সে বলে, আমি কি করব বাবা? তান্ত্রিক মৃদু হেসে অরিন্দমের দিকে তাকিয়ে বলে, সত্য সত্য কথা বলতে হবে। তান্ত্রিক বাবাজি বাড়িতে আসার পর অরিন্দম আর ঘুমোতে পারে না। সে কি ভেবে তাকে এনেছিল, আর তান্ত্রিক বাবাজি তাকে কি বলে গেল। মধুমিতার অতৃপ্ত প্রেতাত্মা তনুশ্রীর শরীরে প্রবেশ করার সুযোগ খুঁজছে। বারবার চোখের সামনে ভেসে আসে সেই রাত, পানাপুকুর, কচুরিপানা, নিশ্ছিদ্র অন্ধকার, মধুমিতার লাশ। তৃতীয়বার যখন তনুশ্রীকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়, তার শরীর একেবারে হালকা হয়ে গেছে। মনে হচ্ছে হাড়ের ওপর চামড়া বসানো। সে আগের মতো কথাই বলতে পারে না। কিন্তু একদিন রাতে অরিন্দম হঠাৎ ঘুম থেকে উঠে দেখে তনুশ্রী জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে। খোলা চুল, অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে। অরিন্দম এসে জিজ্ঞাসা করে, তুমি কাকে দেখছো? তনুশ্রী অরিন্দমের দিকে ঘুরে তাকায়, চোখে এক অদ্ভুত স্থিরতা। তনুশ্রী বলে, তুই ওকে দেখিসনি? অরিন্দম পাশে গিয়ে জানলার বাইরে তাকিয়ে দেখে কিচ্ছু নেই, শুধু একটা টুপ টুপ জল পড়ার শব্দ। হঠাৎ তার ঘুমটা ভেঙে যায়। ঘরটা যেন একটা হিম ঘরের মতো ঠান্ডা হয়ে রয়েছে। অরিন্দম ভাবল, সে কি স্বপ্ন দেখছিল? আবার একটা ফিসফিসানির শব্দ তার কানে ভেসে আসে, আমাকে একা রেখে এলি কেন? ঠান্ডা একটা হাত অরিন্দমের কবজি চেপে ধরে, লোহার মতো কঠিন, বরফের মতো ঠান্ডা। অরিন্দম হাঁপাতে হাঁপাতে উঠে বসে, আর সঙ্গে সঙ্গে সেই চাপ সরে যায়। সে দেখতে পায় মেঝেতে আবার ভেজা পায়ের ছাপ, কিন্তু এবার সেই পায়ের ছাপ চলে গেছে তার ঘর পেরিয়ে ঘরের দরজার বাইরে, তারপর সোজা উঠোনে। অরিন্দম বুঝতে পারে তার আর পালানোর জায়গা নেই। ভোরের আলো ফোটার আগেই অরিন্দম বেরিয়ে পড়ে। অরিন্দম কোথায় যাচ্ছে সেটা আর হয়তো অজানা নয়। পানাপুকুরের ধারে এসে অরিন্দম দাঁড়িয়ে সাহস করে সেই দিকে তাকাতে পারে না। সেই পানাপুকুরের জল একেবারে স্থির। পুকুরের জল থেকে যেন হাওয়ার সঙ্গে এক শব্দ ভেসে আসে, অরিন, অরিন, আমি জল থেকে উঠতে পারিনি, তুমি আমায় মেরে ফেললে অরিন, খুন করলে। অরিন্দম কাঁদতে কাঁদতে সেই পুকুরের পাড়ে হাঁটু গেড়ে বসে পড়ে। পরদিন সকালে অরিন্দমদের গ্রামের বাড়িতে পুলিশ আসে। অরিন্দমকে পাওয়া গেছে পানাপুকুরের পাশে অচেতন অবস্থায়। সে কথা বলতে পারছিল না, কিন্তু সে কিছুক্ষণ পর চিৎকার করে ওঠে, ও ওখানেই আছে, ও ওখানেই আছে, আমি ওকে খুন করে পুকুরের জলে ফেলে দিয়েছিলাম, আছে আছে, ওই জলেই আছে। পুলিশ পুকুরে ডুবুরি নামায়। ঘণ্টাখানেক পর পুকুরের ভেতর থেকে উঠে আসে একটা কঙ্কাল। অরিন্দম আর কিছু লুকায়নি, পুলিশকে সব সত্যি বলেছিল। পরবর্তী কয়েকদিন ময়নাতদন্ত, কেস, জেরা এইসব চলতে থাকে। সব ঘটনা শোনার পর অরিন্দমদের বাড়ির লোক একেবারে স্তব্ধ হয়ে যায়। তনুশ্রী আর কখনো সুস্থ হয়নি, কিন্তু হয়তো প্রাণে বেঁচে গিয়েছিল। অরিন্দমের প্রায়শ্চিত্তই হয়তো মধুমিতার অতৃপ্ত প্রেতাত্মাকে শান্ত করেছিল, মুক্তি পেতে সাহায্য করেছিল। তনুশ্রী বাপের বাড়ি ফিরে যায়, আর অরিন্দম এখন মানসিক হাসপাতালে। সারাক্ষণ একটাই কথা বলে, আমি ওকে ফেলেছি, বিষ খাইয়ে চাদরে মুড়িয়ে ওর লাশ পুকুরে ফেলে দিয়েছি। দেবীপুরের সেই পানাপুকুর আজও আছে। লোকেরা আগেও সেখানে যেত না, এখন তো আরই নয়। লোকেরা এক মহিলার আত্মহত্যা করার কারণে সেই পুকুরের ধারে যেত না, আর এখন মধুমিতার কঙ্কাল উদ্ধারের পর আরই ওই পুকুরের ধারে আর কেউ যায় না। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। দারুণ দারুণ একটা ঘটনা শুনে নিলাম। উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে। উন্মেষ আমাদের প্রত্যেকবারেই দারুণ ঘটনা উপহার দেয়, আর এবারেও তার ব্যতিক্রম হয়নি।
তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের শাউট আউটের দিকে। কমেন্ট করেছে জয়া বণিক, টুম্পা সহদেব, @পঙ্কজ লিখেছে ফার্স্ট কমেন্ট, দাদা ভাই তুমি সবসময় ভালো থেকো, এটাই চাই, খুব খুব ভালোবাসা ফ্রম ত্রিপুরা। কমেন্ট করেছে অজন্তা হোর, লোপামিনী ভ্লগ, রাজ শ, নবনীতা দে, বুবুন ঘোষ, মোহাম্মদ মঞ্জু, শেখ ইসমাইল, সানি সর্দার, নিবেদিতা হালদার কর আর তুষার দত্ত। এই সবকটা কমেন্টই এসছে গ্রাম বাংলার ভৌতিক বিলের ধারে জিনের উপদ্রবের ঘটনা প্রেতপক্ষের 364 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।